আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের ক্লাসে আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমরা বিগত দুইটি ক্লাসে উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ এবং ন্যারেশনের বেসিক ক্লাসটা নিয়ে আলোচনা করেছি। আমরা তোমাদের এসএসসি 25 এর যারা ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য একটা প্লেলিস্ট তৈরি করতে চাচ্ছি। অলরেডি ওইটার কাজ হচ্ছে। সো তোমাদের এখন এই ফরম্যাটে যে ক্লাসগুলো যাবে সেই ক্লাসগুলো মূলত তোমাদের গ্রামারের যে পয়েন্টগুলো আছে প্রত্যেকটি পয়েন্টের বেসিক ক্লাসগুলো এই শিডিউলে থাকবে, এই প্লেলিস্টে থাকবে। আর এর পরের প্লেলিস্টে আমরা তোমাদের প্র্যাকটিস শিডিউলগুলো একসাথে করে দিয়ে দিব। তো আশা করি তোমার এই ক্লাসগুলো খুবই উপকারী হবে এবং তোমার জীবনে চলতে যে সমস্ত কাজে ইংরেজি তোমার প্রয়োজন সেই কাজে তোমার লাগবে। সামনে যেহেতু তোমার এসএসসি 25, সো তোমাদের সেই সিলেবাসের যে মোস্ট ইম্পর্টেন্ট একটি অংশ ট্যাগ কোশ্চেন, আজকে আমরা এই ট্যাগ কোশ্চেনের উপরে ক্লাসটি নিব। তাহলে ট্যাগ কোশ্চেনের মূলত বেসিক পয়েন্ট থাকে দুইটা, একটা নেগেটিভ, একটা অ্যাফার্মেটিভ। যদি তোমার স্টেটমেন্ট নেগেটিভ হয় তখন তোমার অ্যানসারটা হবে অ্যাফার্মেটিভ, যদি স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হয় তখন তোমার অ্যানসার হবে নেগেটিভ। এই দুইটি কথা আগে মাথার ভিতরে একেবারে ক্লিয়ারলি নিয়ে নেবে। তোমার কোশ্চেন যদি তারা অ্যাফার্মেটিভ করে দেন তুমি উত্তরটা করবে নেগেটিভে, কোশ্চেন যদি তারা নেগেটিভ করে তুমি অ্যানসারটা করবে অ্যাফার্মেটিভে। এটা হলো প্রথম ফার্স্ট স্টেপ। তুমি ট্যাগ কোশ্চেন এটা দেখবে। নাম্বার 2, এখানে দেখবে যে স্টেটমেন্ট তারা দিয়েছে সেখানে অক্সিলারি ভার্ব আছে কি না। প্রথমে দেখবে স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ অর নেগেটিভ, নাম্বার 2 তে দেখবে অক্সিলারি ভার্ব আছে কি না। যদি সেন্টেন্সে কোনো ধরনের অক্সিলারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে তুমি হেল্প নিবে ডু, ডাজ এবং ডিড এর। এই কথাগুলো আমরা পরে ডিটেইলস আলোচনা করব। তোমাদের আগে বেসিক পয়েন্টটা দিয়ে দিচ্ছি। নাম্বার 3 তে সাবজেক্ট দেখবে। এই সাবজেক্ট চুজ করবে। যখন তুমি ট্যাগ কোশ্চেন করবে এই তিনটি জিনিসকে 100% মাথায় নিয়ে দেন তুমি উত্তরে যাবে। প্রথম দেখবে স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ অর নেগেটিভ, নাম্বার 2 তে দেখবে তোমার সেন্টেন্স অক্সিলারি ভার্ব আছে কি না, এবং নাম্বার 3 তে দেখবে যে এইখানকার যে সেন্টেন্সটা তারা দিবে সেই সেন্টেন্সের সাবজেক্টিভ ফর্মটা কি। এই সাবজেক্ট দেখার কারণ যখন তুমি সাবজেক্ট দেখবে তখন কিন্তু তোমার ভার্বের অনেক চেঞ্জ আসবে। ওকে, ধরো আছে ভার্বের সাথে এস, কিন্তু সাবজেক্ট চেঞ্জ হওয়ার কারণে ওই এস এর আর কোনো ভ্যালু থাকে না, তখন ওই এসটা চেঞ্জ হয়ে যায়। তোমরা দেখতে থাকো সামনে। মূলত প্রথমত এই তিনটা স্টেপ ফলো রাখবে, অ্যাফার্মেটিভ অর নেগেটিভ, অক্সিলারি ভার্ব আছে কিনা, দেন সাবজেক্ট কি। ওকে, তাহলে নাম্বার 1 অক্সিলারি ভার্ব কি কি হয়। বি ভার্ব যেগুলো আছে, ধরো am, is, are, was, were। ওকে, এটা অক্সিলারি ভার্ব। নাম্বার 2 মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি কি কি, can, could, shall, should, will, would, may, might, must, need, dare, ought। এর বাইরেও কিছু মডেল অক্সিলারি থাকে। তো আপাতত তোমাদের এইগুলো দরকার নেই, যতটুকু আছে ততটুকুর মাঝেই তোমার কোশ্চেন কমন করে যাবে। নাম্বার 3 তো হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড। দেখো এই যে তিনটি অক্সিলারি লিখলাম, যখন তুমি পড়বে দেখো তিনটা নাম লেখানো হয়েছে, অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি, তারপর হ্যাভ ভার্ব। মূলত এই সবগুলোকে এক কথা অক্সিলারি ভার্বই বলে, সাহায্যকারী ভার্ব। তুমি যেভাবে মনে রাখতে পারো তোমার সুবিধা অনুযায়ী। যখন কোন সেন্টেন্সে এই অক্সিলারি ভার্ব গুলো থাকবে, মনোযোগ দিয়ে শুনবে, এর বাইরেও আরো ভার্ব থাকতে পারে, বাট তোমার এটা দরকার নেই। যখন কোন সেন্টেন্সে এই অক্সিলারি ভার্ব গুলো থাকবে তুমি এদের সাথে and, not এর কন্ট্রাকশন ইউজ করবে, এটা যোগ করে দিবে। ওকে,
তাহলে যদি ধরো এরকম থাকে ইউ আর আ স্টুডেন্ট, তাহলে এটা ট্যাগ কি হবে? তুমি প্রথমত যে তিনটা স্টেপ ফলো করতে বলছি ওই তিন স্টেপ ফলো করে যাবে। প্রথমে দেখবে তোমার এই স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। এটা অ্যাফার্মেটিভ, দ্যাটস তোমার অ্যানসার হবে নেগেটিভ। নাম্বার 2 তে দেখতে বলছি এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কি না। এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে আর, এবং এই সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হইছে আর। সো তোমার যখন কোনো সেন্টেন্সে এই ভার্বগুলো থাকবে তখন তুমি এইটাকেই নিয়ে নিবে। আর বি ভার্বের ক্ষেত্রে বলি, এখানে অন্য কোনো ভার্ব না থাকায় আর কে আর অক্সিলারি ভার্ব হিসেবে বলা যাবে না, তখন এইটাই মেইন ভার্ব হয়ে গেছে। ওকে, এরপরে দেখবে তোমার সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে তোমার অ্যানসার দাঁড়াবে কি? আর নিবে, আর এর সাথে নট এর কন্ট্রাকশন, এরপরে সাবজেক্ট নিয়ে নিবে ইউ, তাহলে তোমার উত্তর দাঁড়াবে হচ্ছে কি আরএন্ট ইউ। তাহলে ইউ আর এ স্টুডেন্ট, উত্তর হচ্ছে আরএন্ট ইউ। যেহেতু স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ সেহেতু তোমার উত্তরটা হবে নেগেটিভ ফর্মে। ওকে, আমরা আরেকটা एग्जांपल দেখি। যদি থাকে ধরো আই ক্যান ডু দিস, এরকম একটি সেন্টেন্স দিল, তোমাকে প্রশ্নোত্তর দিয়ে দিল। তিনটা স্টেপ আবার ফলো করো, তুমি নিজেই দেখো তোমাকে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে এটা অ্যাফার্মেটিভ, দ্যাটস তোমার অ্যানসারটা হবে নেগেটিভ। এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে আছে হচ্ছে ক্যান, দ্যাটস তুমি ক্যান এর কন্ট্রাকশন ইউজ করবে কান্ট, এবং তোমার সাবজেক্ট আছে হচ্ছে আই, তাহলে উত্তর দাঁড়াবে হচ্ছে কি কান্ট। ওকে, অফ কোর্স উত্তরগুলো সব সময় হচ্ছে স্মল লেটারে লিখবে, উত্তর লেখার পরে নিচে তুমি আন্ডারলাইন করে দিবে। এটা গেল হচ্ছে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে। এই তিনটা ফরম্যাট থেকে তুমি 3 পাবে, এই তিনটা ফরম্যাট ঠিকমতো জানা থাকলে তুমি 3 পাবে। তাহলে আর বাকি দুইয়ের জন্য আমাদের এই সব কিছু করা লাগবে। সেটা কি? যখন কোনো সেন্টেন্সে মানে এই অক্সিলারি ভার্বগুলো থাকবে না, অফ কোর্স তখন এটা মেইন ভার্ব। তখন আমরা কি বলবো? মেইন ভার্বের ক্ষেত্রে যখন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে না, মেইন ভার্বের ক্ষেত্রে তখন আমরা ডু, ডাজ এবং এই ডিড এর হেল্প নিব। ওকে, ডু এবং ডাজ প্রেজেন্ট টেন্সে নেওয়া হয়, ডিড নেওয়া হয় পাস্ট টেন্সে। এখন ডু এবং ডাজ দুইটাই তো প্রেজেন্ট টেন্সে নেওয়া হয়, তাহলে কখন কোনটা নিব এটা নিয়ে একটা কোশ্চেন থাকে। সেটা হচ্ছে ডু নিবে যখন প্রেজেন্ট টেন্সে তোমার সাবজেক্ট থাকবে আই, উই, ইউ, দে অথবা কোনো প্লুরাল নাউন। এর মানে হচ্ছে প্লুরাল নাউন। ডাজ দিবে সিম্পল ভাবে যদি বলি বাচ্চাদের মতো, তখন হচ্ছে ধরো ভার্বের শেষে, ভার্বের শেষে এস বাই এস থাকলে তুমি ডাজ দিবে। এটা হচ্ছে ধরো একেবারে ওই ক্লাস 4-5 এর বাচ্চাদের পড়ানোর সময় এই কথাটা বললে ওদের সুবিধা হয়, কিন্তু তুমি তো আর এখন 4-5 এ নাই। ভার্বের শেষে এস বাই এস থাকলেই হবে না, তখন তোমার সাবজেক্ট হিসেবে থাকা লাগবে হি, শি, ইট অথবা সিঙ্গুলার নাউন। এটা প্লুরাল নাউন আর এটা হচ্ছে সিঙ্গুলার নাউন। তাহলে ডিড পাস্ট টেন্সে, পাস্ট টেন্স হলেই তুমি ডিড দিবে। তাহলে কোশ্চেন হচ্ছে যে স্যার আমি কোন সাবজেক্টের সময় মানে ডিডটাকে নিব? তোমার উত্তর হবে সাবজেক্ট উপরের যাই হোক পাস্ট টেন্স হলেই তুমি ডিড নিবে। উপরের সাবজেক্ট যাই হোক পাস্ট টেন্স হলেই কি নিবে? ডিড নিবে। একেবারে সিম্পল হিসাব। চলো एग्जांपले যদি দেখি, ধরো আই প্লে ক্রিকেট, এরপরে ধরো দিলাম হি প্লেড ক্রিকেট, তারপরে ধরো দিলাম হি প্লেস ক্রিকেট। এই তিনটা एग्जांपल লেখার সময় অবশ্যই তোমার মাথায় একটা কোশ্চেন ঘুরতেছে যে স্যার আপনারা যখন পড়ান তখন ছোট ছোট সেন্টেন্স গুলো দেন, কিন্তু পরীক্ষায় বা যে কোনো প্রশ্নে অনেক বড় বড় সেন্টেন্স দেয়। সো হোয়াট? তোমার এত টেনশনের তো কোনো কারণ নাই। তুমি যখন কোনো উত্তর করবে, শোনো উত্তরের সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যখন উত্তর করবে
তখন উত্তরটাকে আগে শর্ট করার ট্রাই করবে। যে কোনো উত্তর, ধরো এমসিকিউ করতেছো, 4টা অপশন আছে, আগে 2টা অপশন বাদ দেওয়ার ট্রাই করবে, যে এই 2টা হবেই না। এইভাবে করলে তোমার উত্তর ইজি হবে। ধরো আমি বলে দিচ্ছি তোমাকে, যত বড় সেন্টেন্স দেখে, সেন্টেন্স বড় করার মাধ্যম কি বলো? এখানে আমি সেন্টেন্সটাকে বাড়াতে পারতাম কিসের মাধ্যমে? প্রিপজিশন অ্যাড করে, অথবা কানেক্টরস অ্যাড করে, অথবা কোনো ফ্রেজ অ্যাড করে, তাই তো? এই তো কথা, এর বাইরে তো আর কিছু না, তাই না? তাহলে তোমাকে যত বড় সেন্টেন্স দেখ, তুমি একটা কাজ করবে, এইটা ধরবে, এখান থেকে পড়া শুরু করবে, শেষ দিক থেকে, মানে এইটা প্রশ্নে যখন এটা থাকবে, এই প্রশ্নবোধক চিহ্ন থেকে পরে এই অংশ থেকে তুমি আসবে আসবে আসবে, এই দিকে আসতে থাকবে, উল্টো দিকে আসতে থাকবে। এই দিকে যদি ধরো কমা, ফুল স্টপ, কানেক্টরস, হ্যাঁ, এরকম যদি কোনো ব্যারিয়ার থাকে, তোমার কোনো বাধা থাকে, সেই ক্ষেত্রে তুমি আগের যে অংশটা থাকে সেই অংশটাকে বাদ দিয়ে দিবে। এখানে 2টা কথা থাকে, বুঝছো? একটু বলে দিচ্ছি। একটা হচ্ছে কি, ধরো প্রিন্সিপাল ক্লজ, আর একটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। দেখো, কথা হয় যে উত্তর সবসময় প্রিন্সিপাল ক্লজ থেকে করা লাগে। এখন তুমি যদি ক্লজ নিয়ে ক্ল্যারিফাই করতে পারো, সেটা হচ্ছে বেস্ট। ক্লজ যদি তুমি ক্ল্যারিফাই করতে পারো, সেটা তোমার জন্য সবচেয়ে ভালো। যদি তুমি ক্লজকে ক্ল্যারিফাই করতে না পারো, চিনতে যদি না পারো, তখন তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করবে। শেষ দিক থেকে ধরবে, এই দিকে আগাবে, এখানে কমা থাকলে আগের অংশটা বাদ, ফুল স্টপ থাকলে আগেরটা বাদ, কানেক্টরস থাকলে আগেরটা বাদ হয়ে যায়। মানে জাস্ট মাথায় রাখবে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ, এইটা একটু বোঝার ট্রাই করবে। যদি না বুঝো, তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করবে, এটা কোনো সমস্যা নেই। 2টা জিনিস এখানে, যত রকমের ট্যাগ কোশ্চেনের তোমার যত টুইস্ট আছে, আজকে সবকিছু বলে দিব। তুমি আজকের পর থেকে যদি ট্যাগে পাস না পাও, তুমি আমাকে এসে জানায় দিও যে আমি এখনো ট্যাগে পাস পাচ্ছি না। দেখো, তোমার এই স্টেটমেন্ট, 3টা স্টেটমেন্ট ফলো করতে বলছিলাম। কি কি বলছি বলো? প্রথমে দেখতে বলছি তোমার স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ অর নেগেটিভ, এটা অ্যাফার্মেটিভ, দ্যাটস তোমার অ্যানসার হবে নেগেটিভ। তারপর দেখতে বলছি এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর নাম্বার 3 তে দেখতে বলছি সাবজেক্ট, সাবজেক্ট আছে হচ্ছে আই। চলো এবার উত্তরে যাই। যেহেতু এইটা অ্যাফার্মেটিভ, দ্যাটস ওয়াই তোমার অ্যানসার হবে নেগেটিভ, তুমি এখানে নেগেটিভ ধরে নিলা। তারপরে হচ্ছে এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, দ্যাটস ওয়াই তুমি হেল্পে যাবা, আর তুমি ধার করবা। প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট আছে আই, দ্যাটস ওয়াই তুমি ডু নিবা। ডু এর কন্ট্রাকশন ইউজ করবা হচ্ছে ডোন্ট, সাবজেক্ট হিসেবে বসবে আই। ওকে, সেম ওয়েতে এটা হচ্ছে পাস্ট টেন্স, সাবজেক্ট আছে হচ্ছে হি, তাহলে তুমি ডিড নিবে, ডিড এর কন্ট্রাকশন ডিড এর ইউজ করবে, সাবজেক্ট হিসেবে বসাবে হি। ওকে, তারপরে হচ্ছে হি প্লেস ক্রিকেট, এখানে ধরো ভার্বের সাথে এস বাই এস আছে, তুমি ডাজ দিবে, ডাজ এর কন্ট্রাকশন ডাজন্ট, আর সাবজেক্ট হিসেবে বসবে হি। ওকে, মোটামুটি এইটুকু আলোচনায় তোমার ট্যাগ কোশ্চেনের 4 পাওয়ার মতন অবস্থা হয়ে গেছে। ওকে, এরপরে দেখো আমরা, মানে এবার হচ্ছে যত টুইস্ট কোশ্চেন তোমাকে দেয় তারা, সেই ব্যাপারটা হচ্ছে আমরা ক্লিয়ার করে দিব। সেই টুইস্ট কোশ্চেন গুলো কি কি? ধরো ইম্পারেটিভ সেন্টেন্স, তারা তোমাকে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে দিল। ইম্পারেটিভ সেন্টেন্স দিলে তুমি সরাসরি ট্যাগের উত্তর লিখে দিবে উইল ইউ, অথবা দিবে ওন্ট ইউ। স্যার আমি কি 2টার যে কোনো একটা দিতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ, তোমার যেটা ভালো লাগে তুমি দিয়ে দাও। এখানে অ্যাফার্মেটিভ নেগেটিভ এটা এত ভ্যারি করে না। যদি তোমার সেন্টেন্স লেটস অথবা লেটাস দিয়ে শুরু হয়, তখন তুমি সরাসরি ট্যাগের উত্তর লিখে দিবে শ্যাল উইল। আর ডান বাম সামনে পিছনে অক্সিলারি নাই আছে খাই যা মন চায় তাই, কোনো সমস্যা নেই, কোনো এগুলো নিয়ে কোনো ভাবা দরকার নেই, তুমি সরাসরি শ্যাল দিয়ে দিবে। আদার্স যে লেট গুলো থাকে, যেমন ধরো লেট মি, লেট হিম, লেট হার, অথবা ধরো লেট দেম, এরকম যদি প্রশ্নে থাকে, দেন সেই ক্ষেত্রে তুমি উত্তরে লিখবে হচ্ছে উইল ইউ। ওকে, সেই ক্ষেত্রে তুমি উত্তরে লিখবে কি উইল ইউ। তোমার প্রশ্নে দেয়ার থাকলে তখন ট্যাগের উত্তর দেয়া হয়। এর বাইরে আর কি ধরবে? এর বাইরে আর কিছু ধরে না, একটু বলে দিচ্ছি। ধরো ব্যক্তি বা বস্তু
এই যে এটা হচ্ছে সবচেয়ে বেশি ভুলটা করো তোমরা। ব্যক্তি ডাবল হইলে তুমি অনায়াসে দে দিতে পারো, কোনো সমস্যা হয় না, তুমি এটা বুঝো। তখন বস্তু যখন একের অধিক হয় তখন তোমার দে দিতে গা জ্বলে যায়, তখন আর তুমি বুঝো না এটা। ধরো ব্যক্তি বস্তু একের অধিক হলে, এটা লিখে দেই না, ব্যক্তি বা বস্তু একের অধিক হলে তখন দে হয়। ব্যক্তি বা বস্তু একের অধিক হলে তখন ট্যাগের সাবজেক্ট নিবে দে নিবে। ধরো যে কোনো প্রবাদ বাক্য, যে কোনো প্রবাদ বাক্য যে কোনো প্রবাদ বাক্যের ট্যাগের উত্তর তুমি সরাসরি ইজেন্ট ইট দিয়ে দিতে পারো। যে কোনো প্রবাদ বাক্য, ধরো হেলথ ইজ ওয়েলথ আছে, তুমি ইজেন্ট ইট দিয়ে দিতে পারো। টাইম, তারপর হচ্ছে কি মানি ক্যানট ব্রিং হ্যাপিনেস, এরকম যদি হয় সেই ক্ষেত্রে, এটা তো অবশ্য প্রবাদ বাক্য ওইভাবে হয় না, কিন্তু যদি যত রকমের প্রবাদ বাক্য থাকে আর কি, ম্যান ইজ মর্টাল এরকম যদি হয় সেই ক্ষেত্রেও তুমি দিয়ে দিতে পারো। আর কি প্রবাদ বাক্য কি কি আছে, অনেস্টি ইজ দা, হ্যাঁ অনেস্টি ইজ দা বেস্ট পলিসি, তুমি দিয়ে দিতে পারো যে ইজন্ট ইট। তারপর হচ্ছে টাইম একটা ওয়েট ফর নান, এখানে এন্ড এর কারণে একটা জিনিস প্যাস লেগে যায় আর কি। সেই ক্ষেত্রেও তোমরা যে কোনো প্রবাদ বাক্যে তুমি ইজন্ট ইট ইউজ করতে পারো, এটা হচ্ছে মোট কথা, তুমি যেভাবে করো। এখানে একটা টুইস্ট যেটা আছে, আরেকটা টুইস্ট বলে দিই, এই যে আর্টিকেল দা, ধরো দা প্লাস নাউন এন্ড নাউন এরকম যদি হয় তাহলে এটা সিঙ্গুলার সাবজেক্টকে বোঝায়। ধরো সিঙ্গুলার এন মানে নাউন, যদি এরকম হয় দা প্লাস নাউন তারপরে এন্ড দা প্লাস নাউন, এরকম যদি ডাবল আর্টিকেল হয় মানে এন্ড দিয়ে যদি তোমার দুই পাশেই আর্টিকেল থাকে তখন এটা কিন্তু প্লুরাল নাউনকে বোঝায়। একটু ক্লিয়ার হয়ে নাও, দা প্লাস নাউন একটা নাউন, আবার এন্ড এর পরে নাউন, দেখো এন্ড দিয়ে দুইটা নাউনকে যুক্ত করছে কিন্তু দা আছে একটা, সেই ক্ষেত্রে এই ভদ্রলোক একজনকে বোঝানো হবে, তুমি তখন ট্যাগের সাবজেক্ট মানে এই সাবজেক্ট অনুযায়ী নিয়ে নেবে, মহিলা হলে শি নেবে আর ছেলে হলে হি নেবে। যদি তোমার নাউনের আগে দা থাকে এবং এন্ড এর পরে নাউনের আগেও দা থাকে তখন এটা দুইজন আলাদা ব্যক্তিকে বোঝায়, তখন তোমার ট্যাগের সাবজেক্ট হচ্ছে তোমরা দে নেবে। মোটামুটি এখানে তোমার ট্যাগ কোশ্চেনের বেসিক আলোচনাটা শেষ করা হয়েছে। আমরা তো তোমাদের আগেই বলেছি যে আমরা এরপরে প্রত্যেকটা ক্লাস প্র্যাকটিস অনুযায়ী দেব। এখন হচ্ছে প্রত্যেকটা ক্লাস বেসিক পয়েন্টস গুলোর উপরে আমরা নিয়ে থাকছি। তোমাদের তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে জানাবে। আশা করি যে এই ট্যাগ কোশ্চেনের ভিডিওর পরে তোমাদের ট্যাগ কোশ্চেনের কোনো প্রবলেম থাকবে না। এইটা করার পরে আমি তোমাকে একটা ট্যাগ কোশ্চেন এখন দিয়ে দিব, তুমি এইটা আমাকে উত্তর করে জানাবে। যদি তুমি এটা দেখে থাকো বা যখনই তুমি এই ভিডিওটা দেখবে তখন তুমি এই ট্যাগ কোশ্চেনের উত্তরটা আমাকে দিয়ে দিবে। একটা হচ্ছে গড ব্লেস ইউ, এইটার ট্যাগ কি হবে এটা তুমি আমাকে জানাবে। এই আশা করা যায় তোমার ট্যাগে আর কোনো সমস্যা থাকবে না। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আমি আরিফ স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।